1983 সালের ২৬ নভেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছে একটি সাধারণ গুদাম। সকাল ৬:৪০। ৬ জন মুখোশধারী মানুষ ঢুকলেন ব্রিংকস ম্যাট নামের সেই গুদামে। তাদের পরিকল্পনা ছিল মাত্র ৩ মিলিয়ন পাউন্ডের স্প্যানিশ পেসেতা চুরি করা। গল্পটা শুরু করা যাক একটু আগে থেকে। ১৯৮৩ সাল। ব্রিটেনে তখন মার্গারেট থ্যাচারের শাসন। বেকারত্বের হার চরমে, অপরাধ জগতের তৎপরতাও ছিল তুঙ্গে। লন্ডনের দক্ষিণ পূর্ব এলাকায় ছিল একদল পেশাদার ডাকাত। তাদের নেতা মিকি ম্যাকাভয়, আর তার ডান হাত ছিল ব্রায়ান রবিনসন। ম্যাকাভয়কে ডাকত দ্য বুলি নামে। রবিনসন ছিলেন দ্য কুল বস, শান্ত, হিসেবি পরিকল্পনাকারী। এই দুজনের মাথাতেই প্রথম আসে ব্রিংকস ম্যাট গুদামে ডাকাতির আইডিয়া। কিন্তু একটা বড় সমস্যা ছিল, গুদামের নিরাপত্তা ব্যবস্থা ছিল আধুনিক ও ২৬ নভেম্বর শনিবার ভোরের অন্ধকারে একটি ভ্যান থামল ব্রিংকস ম্যাট গুদামের পাশে। ৬ জন মুখোশধারী বেরিয়ে এলো, তাদের হাতে অস্ত্র। পরিকল্পনা ছিল ৩ মিলিয়ন পাউন্ডের স্প্যানিশ পেসেতা নিয়ে চম্পট দেওয়া। অ্যান্থনি ব্ল্যাকের করা প্রতিশ্রুতি অনুযায়ী পেছনের দরজা খোলা, ডাকাতরা ঢুকল ভেতরে। ৫ জন নিরাপত্তা রক্ষীকে হঠাৎ আক্রমণ করে বন্দী করা। ঘুরতে ঘুরতে তাদের নজরে পড়ল ৭৬টি কার্ডবোর্ডের বড় বাক্স। কৌতূহলবশত একটি খুলল, যা দেখল তাতে চোখ কপালে। বাক্স ভর্তি খাঁটি সোনার বার, উজ্জ্বল হলুদ আভা ছড়াচ্ছে চারিদিকে। আসলে এই সোনা ছিল জনসন ম্যাথে ব্যাংকার্স লিমিটেডের। পরের দিন হংকং পাঠানোর কথা। প্রায় ৩ টন ওজন, ৬,৮০০টি সোনার বার, মূল্য ২৬ মিলিয়ন পাউন্ড। ডাকাতদের পরিকল্পনা। সোমবার সকালে যখন গুদাম খুলল, কর্মকর্তারা দেখলেন গোটা গুদাম তছনছ। বন্দি অবস্থায় পাওয়া গেল নিরাপত্তা রক্ষীদের। খবর যেতেই ঘটনাস্থলে ছুটে এলো স্কটল্যান্ড ইয়ার্ডের ফ্লাইং স্কোয়াড। তদন্তের দায়িত্ব পেলেন ফ্র্যাঙ্ক কেটার ও ব্রায়ান বয়েস। শুরু হলো ব্যাপক তদন্ত। ফরেনসিক টিম নম্বরহীন প্রমাণ সংগ্রহ করল। কিন্তু ডাকাতরা ছিল পেশাদার। তারা গ্লাভস পরেছিল, খুব কম প্রমাণ রেখে গিয়েছিল। তবে পুলিশের নজর এড়াল না একটা বিষয়, ডাকাতদের গুদামের ভেতরের খবর খুব ভালো জানা ছিল। মানে ভেতরের কেউ না বলে। এত বিশাল পরিমাণ সোনা সরাসরি বাজারে বিক্রি করা সম্ভব না, কারণ প্রতিটি সোনার বারে ছিল সিরিয়াল নম্বর। সেগুলো খুঁজে বের করা পুলিশের পক্ষে সহজ, তাই দরকার ছিল সোনার রূপ বদলে দেওয়া। এই কাজের জন্য ম্যাকাভয় নিয়োগ করল ব্রায়ান পেরি নামে এক ব্যক্তিকে। পেরি যোগাযোগ করল কেনেথ নয়ের সাথে। নয়ে ছিল স্বর্ণ পাচারের রাজা। তার কাছে ছিল বিশেষ কারখানা, যেখানে সোনায় তামা মিশিয়ে খাঁটি সোনাকে অচেনা করে ফেলা যেত। নয়ে রাজি হয়ে গেল। তার কারখানায় দনানো শুরু হলো ব্রিংকস ম্যাটের সোনা। এদিকে আরেক স্বর্ণ ব্যবসায়ী জন পালমারও জড়িয়ে পড়ল এই চক্রে। ১৯৮৪ সালের ডিসেম্বর ওল্ড বেইলি আদালতে শুরু হল ব্রিংকস ম্যাট ডাকাতদের বিচার। মিকি ম্যাকাভয় ও ব্রায়ান রবিনসনকে ২৫ বছর করে কারাদণ্ড দেওয়া হলো। অ্যান্থনি ব্ল্যাক পেল ৬ বছর। কিন্তু স্বর্ণ পাচারকারীদের বিচার হতে সময় লাগলো আরও কিছু বছর। কেনেথ নয়কে ১৯৮৬ সালে স্বর্ণ পাচারের দায়ে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে ১৯৯৪ সালে মুক্তি পেলেও ১৯৯৬ সালে আরেকটি খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। ব্রায়ান পেরি পেল ৯ বছর, গর্ডন পেরি পেল ১০ বছর। জন ফোর্ডহ্যাম ছুরিকাঘাতে নিহত। চার্লি উইলসন ১৯৯০ সালে স্পেনে গুলিবিদ্ধ। নিক হোয়াইটিং ছুরিকাঘাত ও গুলি। সলি নাহোম ফিনচলিতে গুলিবিদ্ধ। ব্রায়ান পেরি গুলিবিদ্ধ। জর্জ ফ্রান্সিস গুলিবিদ্ধ। জন পালমার গুলিবিদ্ধ। কিথ হেডলি। বিবিসির একটি অনুসন্ধানে বলা হয় ১৯৮৩ সালের পর যুক্তরাজ্যে কেনা অনেক সোনার গহনায় ব্রিংকস ম্যাটের সোনা থাকতে পারে। গলিয়ে পুনঃপ্রক্রিয়াকরণের পর সেই সোনা বৈধ স্বর্ণবাজারে মিশে গেছে। একটি মজার ঘটনা, ডাকাতির ৪ সপ্তাহের কম সময়ের মধ্যে শুধু সোনা পাচারই নয়, এই ডাকাতির আরেক বড় অধ্যায় ছিল অর্থ পাচার। গর্ডন প্যারি এবং মাইকেল রেল্টন নামের ২ অর্থ পাচারকারী এই কাজে নিয়োজিত ছিলেন। তারা সুইজারল্যান্ড এবং লিটেনস্টাইনের ব্যাংকে খোলেন গোপন অ্যাকাউন্ট। প্রায় ৭.৫ মিলিয়ন পাউন্ড পাচার করা হয় এই পথে। এর কিছু টাকা লন্ডনের ডকল্যান্ডস এলাকায় সম্পত্তি বিনিয়োগ করা হয়। ১৯৮০-র দশকের ডকল্যান্ডস ছিল উন্নয়নের চূড়ায়। সেখানে বিনিয়োগ করে তারা অবৈধ টাকা বৈধ করার চেষ্টা করে। কিন্তু পুলিশের অর্থ তদন্ত। এই ডাকাতির সবচেয়ে রহস্যময় চরিত্র ছিলেন জন পালমার। তাকে অনেকে বলেন গোল্ড ফিঙ্গার।
ব্রিস্টলের এই স্বর্ণ ব্যবসায়ী ছিলেন অত্যন্ত ধনী ও প্রভাবশালী। তার কারখানায় গলানো হয়েছিল ব্রিংসম্যাটের বিপুল পরিমাণ সোনা। 1987 সালে যখন তার বিচার হয়, তিনি আদালতে বলেন, আমি জানতাম না এই সোনা চুরির, আমি তো শুধু গলানোর কাজ করেছি। জুরি তাকে বিশ্বাস করে খালাস দেয়। মুক্ত হয়ে পালমার আরও ধনী হন। তিনি টাইমশেয়ার ব্যবসায় বিনিয়োগ করেন এবং ক্যানারি দ্বীপপুঞ্জে বিশাল রিসর্ট। আজ 2026 সাল। ব্রিংসম্যাট ডাকাতি ঘটেছে 43 বছর আগে। এই দীর্ঘ সময়ে কত কিছুই না ঘটেছে। ডাকাত, পাচারকারী, খুনি অনেকেই মারা গেছেন। কিন্তু প্রশ্ন এখনও একই, সোনা কোথায়? পুলিশ আনুমানিক 25 মিলিয়ন পাউন্ডের সম্পদ উদ্ধার বা ফ্রিজ করতে পেরেছে। কিন্তু মূল সোনার পরিমাণ ছিল 26 মিলিয়ন পাউন্ড। মানে প্রায় পুরোটাই উদ্ধার হয়েছে এমনটা মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। কারণ এই 26 মিলিয়ন ছিল 1983 সালের মূল্য। আজকের দিনে সেই সোনার মূল্য প্রায় 111 মিলিয়ন। আজও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। প্রকৃতপক্ষে কতজন ডাকাত ছিল? 6 জনের মধ্যে 2 বা 3 জন শনাক্ত হলেও বাকিরা কারা? আসল মাস্টারমাইন্ডটি মিকি ম্যাকাভয় ছিল নাকি তার ওপরে কেউ ছিল? কত টাকা আজও নিখোঁজ? কোন মাফিয়া চক্র এই অর্থ নিয়ন্ত্রণ করত? ব্রিংসম্যাট ডাকাতির গল্প এতটাই রোমাঞ্চকর যে এর ওপর অসংখ্য বই, ডকুমেন্টারি নির্মিত। কেনেথ নয় এখনও বেঁচে আছেন। 2019 সালে প্যারোলে মুক্তি পেয়েছেন, কিন্তু তাকে ঘিরে এখনও রহস্যের অন্ত নেই। কিন্তু 3 টন সোনার রহস্য আজও অমীমাংসিত। কোথায় আছে সেই সোনা? কেই লাভবান হয়েছে সবচেয়ে বেশি? হয়তো কোনো একদিন উত্তর মিলবে, হয়তো আরও কয়েক দশক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও